এই বাড়িতে একটা দিঘি আছে, যার নাকি কোনো তল নেই, যার জল নাকি কখনোই শুকোয় না। দিঘিটা নাকি মোটেই ভালো নয়। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে গল্পটা শোনাবো সেটার নাম হলো নীল দিঘির ডাইনি মা। এই গল্পটা আমাকে পাঠিয়েছেন সংযুক্তা মহালনবিশ পাঠ করে শোনানোর জন্য। আর তোমরাও যদি কোনো গল্প আমাকে পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যে জিমেলটি আছে বা ক্রিয়েটিভ গল্পের ঠেক @gmail.com এই জিমেলে পাঠাতে পারো। আর আজকের গল্পটা খুব সুন্দর একটি গল্প, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। গাড়িটা এসে থামলো ঠিক পুরনো জমিদার বাড়ির বিরাট বড় গেটের সামনে। গাড়ি থেকে নামলো সুমি। রাহুল ওকে হাত ধরে নামালো। বড় মা রামু কাকা দাঁড়িয়েছিল। বড় মা সুমিকে ভেতরে নিয়ে গেলেন। ব্যাগ ট্যাগগুলো নামিয়ে নিলেন রামু কাকা। ভাড়াটা পেতেই সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিল ড্রাইভার। শীতের বেলা, বিকেল হতে না হতেই সন্ধে নামে বলেই হয়তো। বাপরে, কি বিরাট বড় বাড়ি! মনে মনে ভাবলো সুমি। এত বড় জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারীর স্ত্রী সুমি। ভাবতে রোমাঞ্চ অনুভব করলো। রাহুল আর সুমিতা স্বামী স্ত্রী। বিয়ে হয়েছে বছর 2 আগে। এখন সুমি অন্তঃসত্ত্বা। ওর খুব স্বাদ ছিল নিজের শ্বশুরের ভিটে বাস করার, তাই এখন এই আশা। গ্রামের নাম নীলকান্তপুর। এত বড় বাড়িতে শুধু রাহুলের পিসি ঠাকুমা থাকেন, তাকেই বড় মা বলে ডাকেন সবাই। আর আছে সব সময়ের জন্য রামু কাকা। এই বাড়িতে একটা দিঘি আছে, যার নাকি কোনো তল নেই, যার জল নাকি কখনোই শুকায় না। দিঘিটা নাকি মোটেই ভালো নয়। কেন নয় সুমিতা জানে না। কেন, কি এমন আছে ওই জলে? বাড়ির দক্ষিণ দিকের সবচেয়ে বড় ঘরটাই দেওয়া হয়েছে সুমিকে। ওই ঘরে বড় মাও থাকবেন ওর সঙ্গে। এই সময় তো আর একা থাকাটা ঠিক নয়। রাহুল আজই রাতের ট্রেনে ফিরে গিয়েছে, ওর ছুটি নেই। তবে বড় মা সুমিকে খুব আদর যত্ন করছেন। আচার, আমসত্ত্ব, নাড়ু, ক্ষীরপাটালি আরও কত কিছুই যে বানিয়ে বানিয়ে শিশিরে ভরে রেখেছেন শুধু ওরই জন্য। বলে দিয়েছেন, তোর যখন খুশি যেটা খুশি খাস, সবই তো তোর। কেমন? শুধু সাঁঝ সন্ধে একা একা কোথাও বেরোবি না, ঘরের বাইরে যাবি না, মনে থাকবে তো? লক্ষ্মী মেয়ের মতো ঘাড় নেড়ে সাই দিয়েছিল সুমি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখা যায় দূরের ক্ষেত, তাল গাছ আর আম বাগান। আসন্ন সন্ধ্যার অন্ধকারে দিঘিটা কিন্তু চোখে পড়ল না। একা বসে বসে নানা কথা ভাবছিল সুমি। দরজার ওপাশ থেকে রামু কাকার ডাক এলো। খেতে এসো বৌমনি, বড় মা ডাকতেছেন, থালা সাজিয়ে বসে আছেন। হ্যাঁ গো, এই যে যাই বলে ঘাড় ঘুরিয়ে দেখেন রামু কাকা এর মধ্যেই নিচে নেমে গেছে।
ইস, কেউ যদি হাত ধরে নিয়ে যেত তাহলে ভালো হতো। যা খাড়া খাড়া সিঁড়ি, ভয় করে, বাপরে, মনে মনে ভাবল সুমি। ঘরের বাইরে পা দিয়েই চৌকাঠে হোঁচট খেল ও। পড়েই যাচ্ছিল, এমন সময় বাঁ দিক থেকে কার একটা নরম চুড়ি পরা হাত এসে ওকে যত্ন করে ধরল। বড় মা ভেবে বাঁ দিকে তাকাতেই যাবে, এমন সময় ডান দিক থেকে উঠে এলেন বড় মা। রামু কাকাও পেছনে পেছনে হাতে খাবারের থালা নিয়ে। নাথ বউ, ঘর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিলি একা একা? গলার স্বরে ফুটে উঠেছে উদ্বেগ। সুমি অবাক হয়ে বলল, তুমি তো এক্ষুনি নিচে খেতে রাখলে রামু কাকাকে দিয়ে, তাই তো নিচে যাচ্ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, ভেতরে আয়। সুমির মনে হলো কিছু একটা যেন লুকিয়ে গেল দুজনেই, কি যেন একটা গন্ডগোল আছে। বড় মা যদি ডান দিক থেকে এইমাত্র উঠে এলেন, তবে যে ওকে বাঁ দিক থেকে ধরে বাঁচালো সে কে? বড় মা নিজের হাতে যত্ন করে সুমিকে খাইয়ে দিলেন। তারপর বলে গেলেন, কিছুতেই বাইরে যাবি না রাতে একা একা, আমি যতক্ষণ না পর্যন্ত আসছি। কেউ ডাকলে ঘরের বাইরে যাবি না, মনে থাকবে তো? আমি এক্ষুনি আসছি, খেয়ে ভয় নেই। বড় মা চলে যাবার পর সুমি একাই বসেছিল। এমন সময় ওর মনে হলো কে যেন ওর পাশে এসে বসলো বিছানায়। ঘাড় ঘুরিয়ে কাউকেই দেখতে পেল না, কিন্তু ও দিব্যি করে বলতে পারে এটা ওর হ্যালুসিনেশন নয়। টান টান করে পাতা বিছানার চাদরটা নিজে থেকেই কুঁচকে গেছে, ঠিক যেন অদৃশ্য কেউ বসেছে পাশে। ভয়ে গায়ের রক্ত হিম হয়ে গেল ওর। উঠে যে দূরে সরে যাবে সেই সাহসটুকু জোগালো না। এমন সময় অদৃশ্য কেউ যেন চুরি পড়া হাত দিয়ে ওর পেটের ওপর হাত বুলিয়ে দিতে লাগলো। সুমি অজ্ঞান হয়ে গেল।